অমল, শরীর কেমন লাগছে রে? কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে মা। উফ, কতবার বলেছি মাঠে বেশি হাঁটাহাঁটি করিস না, তুই একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিস, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনিস না। এখন তোকে নিয়ে আমি কি করব বল দেখি? আমি তো চেষ্টা করি সবসময় সুস্থ থাকবার, কিন্তু আমার শরীর সাথ দেয় না, তো আমি কি করব? তোর এই কষ্ট আমি আর দেখতে পারি না রে। ছোটবেলা থেকে কত ডাক্তার দেখালাম, কেউই আসার কথা শোনালো না। হয়তো ডাক্তারেরা ঠিকই বলেছে, আমি বোধহয় জন্ম থেকেই দুর্বল। আমি শুধু শুধু এখানে থেকে তোমাকে কষ্ট দিচ্ছি, তাছাড়া আর কিছুই নয়। না রে বাবা, আমি মানতে পারবো না। তুই যদি সারা জীবন রোগা হয়েই থাকিস, আমার বুকটা ফেটে যাবে। আর কতদিন আমি বাঁচবো বল? আমি যদি মরে যাই তাহলে তোকে কে দেখবে বল দেখি? ভাগ্যটাই খারাপ মা। অন্য ছেলেরা মাঠে কাজ করে হাসি খুশি থাকে, আর আমি সারা দিন শুয়ে থাকি। আমার তো নিজেরই কষ্ট হয় তোমার জন্য। কেন যে উপরওয়ালা আমাকে এভাবে করে পাঠালো কে জানে। তুই আমার একমাত্র ভরসা। তোর যদি একটা বিয়ে দিতে পারতাম, তাহলে সেই মেয়ে এসে তোকে দেখে শুনে রাখতো। ছাড়ো তো সব কথা। আমার মতো রোগা ছেলেকে কেউ দেখে শুনে রাখবে বলে মনে হয় না। ঘরে অন্য বাড়ির মেয়ে এলে আমাদের সমস্যা বাড়বে, বই কমবে না। অতএব তুমি এসব চিন্তা মাথা থেকে বাদ দাও। শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করো আমি যেন তোমার আগে মরে যাই। না না বাবা, তুই কি কথা বলছিস? তোর কিচ্ছু হবে না। আমার মন বলছে একদিন না একদিন তুই সুস্থ হয়ে উঠবি, আর কেউ একজন এসে নিশ্চয়ই তোকে সুস্থ করে তুলবে। আমার বিশ্বাস কোনোদিন মিথ্যে হয় না, তুই দেখে নিস। দেখলি তো হরিদাসের অবস্থা, দেখলি? পয়সা নেই, ছেলে রোগা, সংসার ভাঙা চোরা, ব্যাটাকে আচ্ছা জব্দ করে রাখতে পেরেছি। কি বলিস ডাক্তার? ওরা তো আমাদের হাতের পুতুল। হ্যাঁ, আমি একটু মাথা ঘুরেছে বললে অমল বিশ্বাস করে বসে থাকে। একেবারে চোখ কান বুঝে অন্ধবিশ্বাস। এই বিশ্বাসটাই আমাদের আসল হাতিয়ার। ওরা কিছু বুঝবেই না, আর যেন কোনোদিন কিছু বুঝতেও না পারে। কিন্তু মোড়ল মশাই, জমিটার কাগজ এখনো কিন্তু অমলের নামে আছে। ওটা যদি হাত ছাড়া হয় তাহলে আপনারই ক্ষতি, যেন আমাদের মাথায় থাকে। চিন্তা করিস না, ওকে দুর্বল রাখলেই হবে। শরীর ঠিক হলে মাথাও কাজ করবে, তখন সন্দেহ জাগতে পারে। তুই শুধু ধীরে ধীরে ওষুধ দিয়ে যা, যাতে করে ও আরো অসুস্থ হয়ে যায়। আমি ওষুধে এমন ব্যবস্থা করেছি যে ও কখনো সুস্থ বোধ করবে না। মাঝে মাঝে বুকে চাপ, মাথা ঘোরা এগুলো চালিয়ে গেলেই চলবে। ভালো বলেছিস। বুড়িটা ভাবুক, ছেলে মরতে বসেছে, তখন জমি বাঁচানোর কথা মনে থাকবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছেন। যতদিন না কাগজপত্র আমাদের হাতে আসে ততদিন ছেলেটা রোগা হিসেবেই থাকবে। মনে রাখিস, কাজটা ফাঁস হলে কিন্তু তোর গ্রামের ডাক্তারি আর মান সম্মান দুটোই যাবে, একটাও আর আস্ত থাকবে না। ভয় নেই, সবাই আপনাকে ভয় পায় আর আমাকে বিশ্বাস করে। এইভাবেই আমাদের মেলবন্ধনটা যদি চলতে থাকে তাহলে আমাদের কেউ আর আটকাতে পারবে না। হ্যাঁ, তাই তো বলি। আরে খা খা, মদের গ্লাসটা ভরে দে। আমাদের ভবিষ্যৎ এখন এই অমলের অসুখের উপর টিকে আছে। ও সুখী হলে আমরা দুঃখী, ও দুঃখী হলে আমাদের সুখ। বাপরে বাপ, এত ঝড় বৃষ্টির মধ্যে কেন যে বের হতে গেলাম কে জানে। এক্ষুনি মা আমাকে বকবে, বলবে এই রোগা শরীর নিয়ে। আরে আমাকে বাঁচান! কে কোথায় আছেন? আমাকে বাঁচান! আমি এই দুর্যোগের মধ্যে পড়ে গেছি। আমাকে বাঁচান, আমাকে কেউ উদ্ধার করুন। কি আপনি এভাবে এখানে পড়ে আছেন কেন? আপনার বাড়ি কোথায়? কোথায় যাবেন এই ঝড় বৃষ্টির মধ্যে একলা মেয়ে মানুষ? আমার যাবার কোনো জায়গা নেই। আমি আমার নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার প্রচন্ড অসুস্থ লাগছে, আমাকে দয়া করে কোথাও নিয়ে চলুন। আমার প্রচন্ড শীত করছে, মনে হচ্ছে এখানে আর থাকতে পারবো না।
কিন্তু আমার বাড়ি ছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবেন? হ্যাঁ, আমাকে তাই নিয়ে চলুন। আমি আর পারছি না, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন, না হলে আমি। আরে কি, ইনি তো অজ্ঞান হয়ে গেলেন। এখন কি হবে আমার এই শরীরে? আমি ওকে কিভাবে বাড়িতে নিয়ে যাব? না না, তাতে ওনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে দিয়ে যাওয়া যায় না। আমার শরীর যতই অসুস্থ হোক না কেন, আমাকে ওনাকে বিপদের হাত থেকে রক্ষা করতেই হবে। হ্যাঁ। এখন কেমন লাগছে মা? কষ্ট হচ্ছে কোথাও? গায়ের জ্বরটা আগের তুলনায় অনেক কমেছে। এখন একটু ভালো লাগছে, কিন্তু আমি কোথায়? ওই ভদ্রলোককে তাহলে আমাকে তুলে নিয়ে। হ্যাঁ, আর আমি ওই ছেলের মা। সারা রাত তুমি প্রচন্ড জ্বরের মধ্যে ছিলে, তোমাকে ভালো দেখে আমার খুব ভালো লাগছে। আমি তো একেবারে অপরিচিত, তবুও আপনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করে রেখেছেন। কেন? মেয়ের মতোই তো মনে হচ্ছে। জ্বরের রাতে আমার অমল যদি তোকে না আনতো, কি হতো ভাবতে পারিস? ঠিকই বলেছেন, আমি তো অচেতন হয়ে পড়েছিলাম। চোখ খুলেই দেখলাম আপনি পাশে। আপনি তাহলে সারা রাত আমার জন্য জেগেছেন? জাগতে তো হয়, পাশে তো থাকতেই হয়। অসহায় মানুষকে ফেলে রাখা পাপ। যাক, আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করব? কোনো ঋণ শোধ করতে হবে না, তুমি সুস্থ হয়ে যাও, আমি এটাই চাই। কিন্তু আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কি কাজে গেছে? ও কাজকর্ম করতে পারে না মা, খুব একটা। আমি ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করি, কিন্তু তাতেও আমার কথা শোনে না। কেন কাজ করতে পারে না কেন? ও ছোট থেকেই অসুস্থ, তাই ডাক্তার ওকে বারণ করেছে কোনো রকম কাজকর্ম যেন না করে। সব সময় ওকে বিশ্রাম নিতে আর অল্প খেতে বলেছে। কিন্তু একজন অসুস্থ মানুষ কিভাবে নিজের ক্ষমতায় আমাকে কালকে ওই রাতে দুর্যোগের মধ্যে এখানে তুলে নিয়ে এলো? আমিও অবাক হয়েছিলাম প্রথমে। তোমাকে প্রায় অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে চলে এসেছিল। যতই হোক, আমাদের শরীরের একটা ওজন আছে, এত ওজন ওঠানো যায় না। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখি, আমি সুস্থ হওয়ার পর আপনার ছেলের সাথে কথা বলবো। আমাকে কিছু খেতে দেবেন? প্রচন্ড খিদে পেয়ে গেছে। নিশ্চয়ই, আমি তোমাকে খেতে দিচ্ছি, একটু অপেক্ষা করো। কি রে বুড়ি, অনেকদিন চুপ করে আছিস, এবার তো হিসেব মেটাতে হবে। কিসের হিসেব মোড়ল মশাই? জমির কাগজ এখনো অমলের নামে। আমি তোকে কতবার বলেছি জমি চাষ করবার ভাগ দিতে হবে, কিন্তু তোরা তো সম্পূর্ণ আমার কথাটা অগ্রাহ্য করে যাচ্ছিস। টাকা পয়সা দেওয়ার তো কোনো নামগন্ধ নাই রে। ও জমি তো আমার স্বামী রেখে যাওয়া, ওটা আমার ছেলের অধিকার। আপনি কেন শুধু শুধু অধিকারে নজর দিচ্ছেন? আমার ছেলের একেই রোগা, তার ওপর আবার এসব কথা। ছেলের অধিকার বলছিস? ওই রোগা ছেলের তো আর বাঁচবার ভরসা নেই। এদিকে জমি পড়ে থেকে আমাদের কোনো লাভ নেই। আমার গ্রামে জমি পড়ে থাকলে যদি অন্য কারো নজর পড়ে, সেটা তো আমি দেখতে পারবো না। ওর জীবন নিয়ে কথা বলবেন না দয়া করে, ও আমার একমাত্র ছেলে। চুপ কর, তুই জানিস না আমি চাইলে তোদের দুদিনে উচ্ছেদ করতে পারি। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, শান্তিতেই বাঁচতে চাই। আপনি সেই শান্তিটুকু আমাদের কেন দিচ্ছেন না? শান্তি? গরিবের শান্তি বলে কিছু হয় না। আমার মতো ক্ষমতাবান মানুষের সামনে মাথা নত করলেই তোদের শান্তি, না হলে তোদের শান্তি নেই। আমার ছেলের কপালে যদি কিছু লেখা থাকে তাই হোক, কিন্তু জমি আমি ছাড়বো না। সাহস দেখাচ্ছিস? মনে রাখ, জমি না দিলে তোকে কাঁদতে কাঁদতেই ঘর ছাড়তে হবে। আমাকে চিনিস না তুই? আমি যদি খতম করব বলি তোদেরকে, তাহলে কেউ আর বাঁচাতে পারবে না। আমার তো বলার কিছু নেই, আমার তো এত ক্ষমতা নেই। আপনার মতো লোকের সাথে পাল্লা দেব কি করে? ঠিক তাই, তাই বলছি শান্তিতে কাগজপত্র দিয়ে দে, না হলে ফল ভালো হবে না।
ওপরালা আছেন মোড়ল মশাই, তিনি সব দেখছেন। একদিন না একদিন আপনাকে ঠিক জবাব দিয়ে দেবে। ওরে ওপরওয়ালাকে ডাক দিয়ে কিচ্ছু হবে না, আমি যেটা বলছি সেটা শোন, তাতেই তোর শান্তি। কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ মা, বলো। অমলের আসলে কি কোনো গুরুতর অসুখ আছে? কি যে বলিস, ছোট থেকে তো ওই রোগা চিমচিমে শরীর নিয়ে বেঁচে আছে। কিন্তু আমি তো ওকে বেশ স্বাভাবিক দেখেছি। ও শুধু ভয় আর চিন্তায় থাকে, তাছাড়া তো শরীরে কোনো রোগ আমি দেখতে পেলাম না। ডাক্তার তো বারবার বলেছে শরীরে রক্ত কম, বুক দুর্বল, ওষুধ খাওয়াই তবু সুস্থ হয় না। ডাক্তার একাই দেখেন? অন্য কোনো বড় ডাক্তার দেখানো হয়নি? গ্রামের বাইরে তো যাওয়ার সামর্থ্য নেই মা, এই ডাক্তারই ভরসা। কাকিমা, আমার কি মনে হয় জানেন, এই ডাক্তার আপনাদেরকে মিথ্যে কথা বলেছে, আর নয়তো আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। আমি গরিব মানুষ, কি আর লুকোবো? ডাক্তার যা বলে তাই মেনে নি। আমাদের তো আর অত বুদ্ধিও নেই, কি আর বলবো। আমি যত দেখি অমলকে অসুস্থ বলে মনে হয় না, ও কেবল বোঝানো কথায় বিশ্বাস করে বসে আছে। লোকজনে মিলে আপনাদের দুজনকার মাথা খেয়ে নিয়েছে, আমার তো সেটাই মনে হয়। তাই নাকি? কিন্তু সেদিন যে তোমাকে তুলে আনলো, আমারও কিন্তু সেটাই মনে হয়েছিল। কেউ ইচ্ছে করে আপনাদের সাথে বদমাইশি করছে, শুধুমাত্র আপনাদের মাথা খারাপ করছে। আমি ঠিক জানি না, তবে আমি সত্যি মন থেকে চাই আমার ছেলে সুস্থ হয়ে উঠুক, যেন আর কোনোভাবেই শরীর ওর খারাপ না থাকে। আমিও বরং চাই ও সুস্থ হোক, কিন্তু এই ডাক্তার নিয়ে আমার সন্দেহ আছে। উপরওয়ালাই জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যিটা আমি জানবো কাকিমা, যেভাবেই হোক। মানে আমাকে কি করতে হবে? এই এতগুলো টাকা কিসের জন্য আমাকে দিচ্ছ? আমিও গ্রামের বাইরের লোক, একটুখানি গোপন কথা ছিল। গোপন কথা? কিসের? অমল নামের এক ছেলেকে আপনি চিকিৎসা করেন, তাই তো? মানে ওর শরীরে কি আদৌ কোনো রোগ আছে, সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি। হ্যাঁ করি। আরে ওর শরীর দুর্বল, পুরনো অসুখ, সে কোন ছোটবেলা থেকে এসব হয়ে আসছে। কিন্তু কেন বলুন তো? আমি আপনার সামনে যেটা রাখলাম সেরকম কিন্তু আরো অনেক নোট রাখতে পারি, তবে কি সত্যিটা বলবেন? কেমন সত্যি শুনতে চাইছেন? সত্যিটা এই, অমলের আসলে কোনো অসুখ আছে কিনা, নাকি শুধু নামেই? তুমি কে? এইসব কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি ওর আত্মীয় ভেবে নিন। এখন বলুন, এই নিন টাকা। তাহলে শোনো, অমলের শরীরে কোনো রোগ নেই, সব মিথ্যে। কি বলছেন? এতদিনের ভয় কান্না সবই ধোঁকা? আরে মোড়লের নির্দেশে আমি এসব বলেছি। আরে ওর নামে জমির কাগজ আছে, তাই ওকে দুর্বল করে রাখা দরকার ছিল। আর আপনি চিকিৎসক হয়েও এই অন্যায় করলেন? মোড়লই এই গ্রামে আমার ভরসা, আমি না করলে আমাকেই তাড়িয়ে দিত। আপনার লজ্জা হওয়া উচিত। আমি টাকার জন্য করেছি মানছি, কিন্তু এখন যা জানলেন কাউকে বলবেন নিকো। বলবই, অমলকে বাঁচাতে হলে সত্যিটা ফাঁস করতেই হবে। ওর মতো ভালো ছেলেকে আপনারা বিষাক্ত করতে চেয়েছেন, এটাই আপনাদের ভুল। সুচিত্রা, তুমি এভাবে চুপ করে তাকিয়ে আছো কেন? তোমার কি আবার শরীর খারাপ হয়েছে? কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? আমি তো তেমন কিছুই নই। গ্রামের সবাই আমাকে দুধ ছাই করে, আর তুমি আমার কথা ভাবছিলে কেন বলো তো? তুমি নিজেকে এত তুচ্ছ ভাবো কেন? আমার তো সেটাই মাথায় ঢোকে না। ছোট থেকে সবাই বলছে আমি দুর্বল, অসুস্থ, কাজের যোগ্য নই, তাই তাই বিশ্বাস করে নিয়েছি আমি। যদি বলি তুমি আসলে অসুস্থ নও? কি, এ আবার কেমন কথা? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আমার এসব বিষয় নিয়ে ইয়ার্কি একদম ভালো লাগে না। যদি সবটাই সাজানো হয় তোমাকে ভয় দেখানোর জন্য? অসম্ভব, ডাক্তার নিজে বলেছেন আমার শরীর ভালো নয়। ডাক্তারও মানুষ, ভুল করতেই পারে, আবার ইচ্ছে করেও মিথ্যে বলতে পারে।
কিন্তু কেন করবে? আমি তো কারোর ক্ষতি করি না। এখন বড় হয়েছি, এখনকার কথা বাদ দাও। আমি তো ছোট থেকেই ডাক্তারের কথা শুনে মানুষ কখনো জমি সম্পত্তি পেতে অন্যের জীবন নিয়ে খেলতে পারে, সেই ধারণা কি তোমার আছে? তুমি কি বলতে চাইছো? আমার অসুখ আসলে কারো চক্রান্ত? কেউ চক্রান্ত করে আমাকে খারাপ করবার, মানে আমার জীবন নষ্ট করবার চেষ্টা করেছে? আমি শুধু বলছি চোখ বন্ধ করে বিশ্বাস করো না। অন্তত পক্ষে মানুষকে চোখ বন্ধ করে এত বিশ্বাস করা উচিত নয়। তুমি এত দৃঢ়ভাবে বলছো যে আমার ভয় হচ্ছে। আমি যদি সত্যি সুস্থ হই তবে এতদিন আমি কাকে বিশ্বাস করে ভুল করলাম? সেই উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে অমল। আমি শুধু তোমার পাশে থাকতে পারি, ব্যাস। সারাটা দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লাম। মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না। যাই যাই যাই, এই বাড়িটা গিয়ে এক গ্লাস জল চাই। বাড়িতে কেউ আছেন? একবার দয়া করে বেরিয়ে আসবেন, আমার খুব জল তেষ্টা পেয়েছিল। যদি এক গ্লাস জল দেন দয়া করে আমাকে। হে কি মা সুচিত্রা, তুমি এখানে? তোমাকে কতদিন ধরে খুঁজছি। চলো চলো, বাড়ি ফিরে চলো। আমি যে এইভাবে তোমাকে এখানে দেখতে পাবো কল্পনাই করতে পারিনি। ওপরওয়ালা নিশ্চয়ই আমার কথা শুনেছেন। এখন চলো মা, বাড়ি ফিরে চলো। বাবা, আমি আর ফিরতে চাই না। কি বলছো তুমি? তোমার মতো বড় ঘরের মেয়ে এইভাবে গরিব ঘরে থাকবে? আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। এই গরিবের ঘরে আমি সত্যিকারের মানুষ চিনেছি। অতএব আমার শিক্ষা হয়েছে কারা আসলে ধনী, কারা গরিব। সত্যি মানুষ চেনবার জন্য নিজের পরিবার ছেড়ে থাকতে হয় না। আমার কথাটা একটু ভাবলে না? আমি বুড়ো বাপ, তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি মানছি আমার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু তোমাকে ওইভাবে অপমান করা আমার ঠিক হয়নি। তুমি তো জানো বাবা, আমি সব সময় মানুষের ভালো করতে চাই। আমি যে বাড়িতে এসেছি সে বাড়ির ছেলে অমলকে চক্রান্ত করে অনেক অনেক কিছু আদায় করতে চাইছে। আমি যখন এখানে এসে ঝড়ের মধ্যে বিপদে পড়েছিলাম তখন ওই অমল আমাকে সাহায্য করেছিল। তাহলে তুমি কি তার প্রতিদান দিতে চাইছো? তারপরে আমার সাথে ফিরে যাবে? প্রতিদান নয় বাবা, আমি সত্যিটা উদ্ঘাটন করতে চাই। এই পরিবারকে আমি বিপদের হাত থেকে বাঁচাবো কথা দিয়েছি, তাই জন্য আমি তোমার সাথে যেতে পারবো না। দরকার হলে আমি সারা জীবন এদের সাথেই থাকবো। ঠিক আছে, আমি যা ভুল করেছি আর দ্বিতীয়বার সেই ভুল করব না। তুমি ওদের উপকার করো, অসুবিধে নেই। আমি মাঝে মাঝে এসে তোমার খবর নিয়ে যাব। যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে বলবে। আয় মা আয়, তুই যে আবার বাড়ি ফিরে এসেছিস আমার দেখে খুব ভালো লাগছে। তুই ছাড়া এই বাড়ি একদম শূন্য। বাবা, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সে কারণেই আমি এখানে এসেছি। স্পষ্ট কথা? আবার কি কথা মা? আমার উপর রাগ করে থেকো না। আমি কি করেছি সেটা বলো। একবার যা ভুল করেছি সেই ভুলের ক্ষমা করে দাও। আমি ওই অমলকে বিয়ে করতে চাই। আমি সেই সিদ্ধান্ত তোমাকে জানাতে এসেছি। কি? একেবারে অসম্ভব। তুমি বড় ঘরের মেয়ে আর সে গরিব রোগা। এইভাবে কিভাবে তুমি হঠকারী সিদ্ধান্ত নিতে পারো? তুমি আমাকে বলেছিলে ওখানে থাকবে, আমি বারণ করিনি, কিন্তু সে রোগা নয় বাবা, তাকে ইচ্ছে করে অসুস্থ বানানো হয়েছে। কিন্তু আমাদের সমাজ, আত্মীয় স্বজন সবাই বিদ্রূপ করবে, তখন আমার মান সম্মান কোথায় যাবে? তুমি একবার ভেবে দেখেছো? আমার কথাকে খারাপভাবে নিও না, সব দিকটা একবার ভেবে দেখা দরকার। সমাজের ভয় পেয়ে কি সত্যিকে ফেলে দেওয়া যায়? তুমি আমার দিকটা একবার ভেবে দেখো বাবা। তুমি বুঝতে পারছো না, বিয়েটা কেবল দুজনের নয়, দুই পরিবারের সম্মানও। আমি সব বুঝি, কিন্তু অমল আমার চোখে সৎ আর সাহসী। ওকে ছেড়ে আমি যাব না। আমি না বললে কি করবে? জোর করবে? জোর করব না, শুধু অনুরোধ করছি। তুমি শুধু এতটুকু জেনে রাখো, আমি যা করছি ভুল করছি না। পরে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। তুমি কি ভেবেছো এভাবে করলে আমি রাজি হয়ে যাব?
আমি যদি অমলের পাশে না থাকি তাহলে একদল দুর্বৃত্ত ও জীবনটা শেষ করে দেবে, আর সেটা আমি চোখের সামনে দেখতে পারবো না কোনো মতেই। ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছে হয় তাহলে আমি আর বাধা দেব না। ডাক্তার, আমি এসব কি শুনছি? সবকিছু শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার গ্রামে এসব হলো কেন? কি হয়েছে মোড়ল মশাই? ওরা বিয়ের কথা ভাবছে। অমল আর ওই সেই শহুরে মেয়েটা, এই রোগা ছেলেকে হঠাৎ করে বিয়ে করবার শখ জাগলো কেন একটা মেয়ের? এই রে, মোড়ল যদি জানতে পারে যে আমি মেয়েটাকে টাকার বিনিময়ে সব কিছু বলেছিলাম, তাহলে তো অসুবিধে হয়ে যাবে। তার চেয়ে ভালো একটু কান ভাঙিয়ে দিই। হ্যাঁ, কি হে ডাক্তার, কি এত ভাবছো? তুমি কি ভালো করে গ্রামের লোকের কান ভাঙাতে পারোনি নাকি? কিন্তু আমি তো আপনার কথা মতোই বলেছিলাম অমল অসুস্থ। তাহলেও এরকম ব্যাপার তো আমি সঠিক ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই মেয়েটাকে ফাঁসিয়েছে ওই ছেলে। তাই যদি হয় তাহলে কি আমাদের ভাঙচি দেওয়া কর্তব্য নয়? তুমি কি বলো? আমি এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। তুই ডাক্তার, তোর হাতে অনেক উপায় আছে। একটা কাজ কর, এমন ভয় দেখা বা এমন ওষুধ দে যাতে বিয়ের নামও মুখে না আনে। কিন্তু যদি ধরা পড়ে আমার মান সম্মান গেল। মান সম্মান সবই আমি সামলাবো, শুধু কাজটা ঠিক মতো কর। আমি তো গ্রামের মানুষ, বড় বিপদে পড়তে চাই না। তুই যদি পিছু হটিস, মনে রাখিস তোকে তোর চেয়ার থেকে সরাতে আমার একটুও সময় লাগবে না, আর তোকে তাড়াতেও এই গ্রাম থেকে এক বিন্দু ভাববো না আমি। দয়া করুন বাবু, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মোড়ল মশাই, আজ আমি সবার সামনে সত্যিটা বলবো। কি সত্যি? তুমি তো নতুন এসেছো, গ্রামের কিছু জানো না। আমি না জানলেও প্রমাণ আছে। এই কাগজে ডাক্তার নিজের হাতে লিখেছে অমলের কোনো অসুখ নেই। বাজে কথা, এসব ভুয়ো কাগজ। ভুয়ো? আপনি ধরা পড়ে গেছেন। আপনি কোনো মতে নিজের মিথ্যে লুকিয়ে রাখতে পারবেন না। তুমি বুঝতে পারছো না এসব দেখিয়ে কি হবে? তুমি কি আমাকে হুমকি দিতে এসেছো? হবে। এতদিন আপনি যে দরিদ্র মানুষদের জমি কেড়ে নিতে চাইছিলেন, আজ তারা জানবে আপনার আসল মুখ। আমি মোড়ল, সবাই আমার কথা মানে। আর তুমি কোথাকার মেয়ে, দুদিন গ্রামে এসে তুমি কি ভাবলে আমার বিরুদ্ধে সবাইকে দাঁড় করাবে? সেই ক্ষমতা তোমার নেই। তুমি কি ভাবছো মেয়ে মানুষ হয়ে আমাকে হারাতে পারবে? মেয়ে মানুষ বলেই অন্যায় মেনে নিতে পারি না। অমল আর তার মা যে কষ্ট পাচ্ছিল তার কারণ আপনি। সবাই শুনুন, এই মোড়ল নিজের স্বার্থ পূরণের জন্য অমল এবং তার মাকে অনেক আগে থেকে পরিকল্পনা করে জব্দ করে রেখেছিল। ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে অমলকে অসুস্থ প্রমাণ করে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল। আপনি যদি এখনো নিজের দোষ স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আরো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমার ভুল হয়ে গেছে, আমি মানছি আমি পরিকল্পনা করে এসব করেছিলাম, কিন্তু আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন কাজ করব না। 6 মাস আগে আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই থেমে যাবে। কোনোদিন ভাবতে পারিনি আমার ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে আসবে আমাকে টেনে। আজ তুমি আগের চেয়ে অনেক সুস্থ, অনেক শক্ত। তোমার চেহারা এখন অনেকটা ফিরে এসেছে। শুধুমাত্র ওরা তোমার মাথা ঘোরাতো বলে তুমি চিন্তায় চিন্তায় অসুস্থ বোধ করতে। তুমি না থাকলে আমি এখনো অন্ধকারেই থাকতাম গো। আমি থাকবো কেন? সত্যিটা লুকিয়ে থাকতো না, একদিন না একদিন বেরোতোই। সে আমি থাকতাম আর না থাকতাম, হয়তো অন্য কেউ থাকতো, অন্য কেউ তোমাকে এতটাই খেয়াল রাখতো। সাহসটা আমাকে তুমিই দিয়েছিলে। আমার মনে হয় না তুমি ছাড়া আমাকে এতটা কেউ রাখতো দেখে। যাক, তোমাকে হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাবা যে শেষ পর্যন্ত আমার কথা শুনেছে, এটাই অনেক। ও হ্যাঁ, তোমার নামে তো অনেক জমি ছিল গো। ধুর, আমার ওসব জমি জায়গার প্রয়োজন নেই। তুমি শুধু সারা জীবন পাশে থাকলেই হবে, বাকিটা তুমি দেখে নিও। আমি তোমার হাতে সবকিছু ছেড়ে দিলাম। তাহলে রান্না বান্নাটা তুমি করো, আমি সারাদিন জমি জায়গা দেখাশোনা করি, কি? এমনি মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।